প্রধান উপদেষ্টার সাথে ধর্মীয় নেতাদের বৈঠক, দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয়। শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, সব মাধ্যম থেকে অপসারণের নির্দেশ ট্রাইব্যুনালের। বছরের পর বছর ধরে জমজমাট অবৈধ সুতার বাজার, হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিচ্ছে চোরা কারবারি চক্র। শুনছিলেন সংবাদ শিরোনাম। ২১শে সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21eTV চ্যানেলে। সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে প্রকৃত তথ্য জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের চলমান বিভিন্ন ইস্যুতে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজ ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় বলেন, নির্যাতনের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। মেহেদী হাসানের সহায়তায় মফিউর রহমানের রিপোর্ট। বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। সে সময় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের মানুষ একটি পরিবারের মতো একসাথে বসবাস করে। এখানে নানা মত থাকলেও কারোর সাথে কোনো শত্রুতা নেই। আমাদের নানা মত থাকবে, নানা ধর্ম থাকবে, নানা রীতিনীতি থাকবে, কিন্তু পরিবার এক। আমরা সবাই একই পরিবারের সদস্য, এটাতে জোর দিয়েছিলাম। আমাদের শত পার্থক্য সত্ত্বেও আমরা কারোর শত্রু নই, পরস্পরের শত্রু নই। তিনি বলেন, শপথ গ্রহণের পর থেকে তিনি সংখ্যালঘু নির্যাতনের কথা শুনে আসছেন। যখন শপথ গ্রহণ করলাম তখন থেকেই শোনা আরম্ভ করলাম যে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হয়েছে। এর পরে আমি ঢাকেশ্বরী মন্দিরে গেলাম, আপনারা ছিলেন। প্রধান উপদেষ্টা বলেন, এদেশে সব মতের, সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। সব দাবি দেওয়া বাদ দিল, একটা দাবি আমাদের একদম পরিষ্কার, আমাদের সবার সমান অধিকার, বলার অধিকার, ধর্মের অধিকার, কাজকর্মের অধিকার, এবং সেটা আসছে আমাদের সংবিধান থেকে। ধর্মীয় নেতাদের সাথে আলাপকালে সংখ্যালঘু নির্যাতনের প্রকৃত তথ্য জানতে চান তিনি। একই সাথে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার কথা বলেন প্রধান উপদেষ্টা। আমাদেরকে যে তথ্য আমরা পাচ্ছি সেই তথ্য ভুল হতে পারে, কাজে তথ্যের উপরে ভরসা করে বসে থাকলে কিছু নাই, এটা অন্ধের মতো বসে থাকার মতো। আমাদেরকে ভেতরে গিয়ে দেখতে হবে প্রকৃত ঘটনাটাকে। তথ্যের মধ্যে গরমিল কেন? তা কি ওরা যা বলছে সেটা মিথ্যা প্রচার? আমরা যা বলছি সেটা মিথ্যা প্রচার? সত্যটা কোথায়? প্রথম কথা হলো, আমাদের লক্ষ্যের মধ্যে কোনো ফারাক নেই, কোনো গোলমাল নাই, এটা আপনাদেরকে নিশ্চিত করা। এখন তথ্যগুলো কিভাবে আমরা পাবো, ঘটনা ঘটছে সেটা আমাদের জানা। একটা কাণ্ড হয়ে গেলে তাৎক্ষণিকভাবে যেন খবরটা পাওয়া যায় এবং সেটা সমাধান করা যায়। নতুন বাংলাদেশ গড়তে সবার সহায়তা চান ডক্টর ইউনূস। তাকে বিচারের আওতায়। মফিউর রহমান, ২১শে টেলিভিশন, ঢাকা। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন সব সম্প্রদায়ের নেতারা। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে একথা জানান তারা। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের দোহাই দিয়ে পরাজিত শক্তি আবার ফিরে আসতে চাইছে বলেও উল্লেখ করেন ধর্মীয় নেতারা। মেহেদী হাসানের রিপোর্ট। এখানে আমি হিন্দু, এই মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই তো উপস্থিত হয়েছি। কারোর মধ্যে তো ফাটল নেই, কারোর মধ্যে বিভেদ নেই, সকলের লক্ষ্য কিন্তু এক জায়গায়। কিন্তু আমাদের মধ্যে ঢুকে একটা বিশৃঙ্খলা তৈরি করে বিদেশে সেটাকে যদি একটা খারাপ কিছু তৈরি করে তাদের স্বার্থ হাসিল করে, এটা আমরা চাই না। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশে ঢালাওভাবে ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতিত হওয়ার কথা বললেও বাংলাদেশের সংখ্যালঘু নেতারা এভাবেই তাদের অবস্থান তুলে ধরলেন। বলেন, অন্য দেশের গণমাধ্যমে যাই প্রচার হোক, বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদে আছে। বিদেশিদের আগ্রাসন মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথাও জানান তারা। ভারতীয় মিডিয়াতে অনেক রকমের, যদিও মেইন স্ট্রিমের মিডিয়াতে না, কিন্তু ছোটোখাটো মিডিয়াতে অনেক উস্কানিমূলক কথা বলা হচ্ছে।
কিন্তু আমরা বাংলাদেশের মানুষ, আমরা যে আসলে সম্প্রীতির মানুষ, যে আমরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছি। মিডিয়া যেন কোনোভাবেই অন্যায় ভুল সংবাদ সম্প্রচার না করে। আমাদের কোন মিডিয়া কোথায় কি অপপ্রচার করতেছে এটা ওই দেশের বিষয়, এটা আমাদের বিষয় না। আমরা কি প্রচার করতেছি এটা হচ্ছে বড় বিষয়। শান্তি সম্মেলন করে আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক এখানে যে সংস্থাগুলো আছে এবং বিভিন্ন মিশন যেগুলো আছে তারা সহ প্রতিবেশী দেশ সহ বিশ্বের মধ্যে জানুক যে বাংলাদেশ একটি সম্প্রতির দেশ। মুসলিম ধর্মীয় নেতারা বলছেন, চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে একজন আইনজীবীকে হত্যার পরও সবাই ধৈর্যের পরিচয় দিয়েছে। সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারে ওলামারা সচেতন আছেন বলেও উল্লেখ করেন তারা। বাংলাদেশের মানুষ যেভাবে ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ তৈরি করেছে, এটা পৃথিবীতে আসলেই বিরল। কোনো প্রপাগান্ডায় যেন আমরা কেউ কোনোভাবে পা না দিই এবং আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকি, সেজন্য সবাই এখানে কথা বলেছেন। আমরা যে কোনো সময় আশঙ্কা বোধ করি, আমরা অমুসলিম ভাইদেরকে পাহারা দেই, তাদের মন্দিরকে পাহারা দেই। আমরা সাংবাদিক ভাইদেরকে সহযোগিতা চাইব বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি প্রচার করার জন্য। এদিকে সরকারের উপদেষ্টা বলছেন, কোনো ধরনের হঠকারিতাকে প্রশ্রয় দেওয়া হবে না। সংখ্যালঘু নির্যাতনের কোনো ঘটনা ঘটলেই তড়িৎ ব্যবস্থা নেবে সরকার। আমরা এখন ঠেকায় পড়ছি, এই জন্য হিন্দুদেরকে ডাকতেছি, বৌদ্ধদের ডাকতেছি, এইটা যেন না হয়। এটা হচ্ছে স্যারের দৃষ্টিভঙ্গি, এই সরকারের দৃষ্টিভঙ্গি। বরং একটা ইনহেরেন্ট একটা সহজাত যেই আমাদের যে ঐক্য আছে, সম্প্রীতি আছে, যেই আমাদের যে নির্ভয় আছে, সেটা যেন বজায় থাকে। ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলছে বলেও মন্তব্য করেন সরকারের এই উপদেষ্টা। এটা আমাদের দৃষ্টিভঙ্গি, গভর্নমেন্টের দৃষ্টিভঙ্গি, যে আমাদের নিজেদের শক্তি কতটুকু আমরা বৃদ্ধি করতে পারি। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এক সপ্তাহ ধরে বাংলাদেশ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সঙ্গে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আগে যত বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন তার সব মাধ্যম থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসিকে নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেয়। এর আগে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দেয় চেয়ে আবেদন করে প্রসিকিউশন। রপ্তানি পোশাকের বাইরে বন্ডের সুতা ব্যবহার ও বিক্রি নিষিদ্ধ। তবে সিরাজগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে এই অবৈধ সুতা বিক্রি হচ্ছে বছরের পর বছর ধরে। এই সুযোগে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। সহকর্মী স্বপন মির্জা ও রবিউল ইসলামকে সঙ্গে নিয়ে আব্দুর রাজ্জাকের ক্যামেরায় সুতার চোরাই বাজার নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আলী আহমেদ। সুতার চোরাই বাজারে চিত্র ক্যামেরায় ধারণ করতে ভোরের আলো ফোটার আগেই 21 টেলিভিশন হাজির সিরাজগঞ্জে। বেলকুচির চালা এলাকায় দেখা যায় খোলা ট্রাকে আনা হয়েছে ভারতীয় অবৈধ সুতা। এবার আমরা আরও এগুতে থাকি। এনায়েতপুর সিরাজগঞ্জ সড়কের খামার গ্রামে এসে পেয়ে যাই একটি বড় কাভার্ড ভ্যান ভর্তি অবৈধ সুতা, যা আনলোড করছেন শ্রমিকরা। এই সুতাটা কোথায় থেকে আনছেন আপনারা? আমরা আনি। কে আনছে? আপনি তো বললেন ফোন করে। না, আমি তো বললাম যে সুতা ব্যান্ড আসে, মহাজনরা নেয় এগুলা ডেলিভারি দিয়ে। একই সময় সুতা নামে গোপালপুর বাজার, শাহজাদপুর সহ অন্তত 20টি স্থানে সিরাজগঞ্জের অবৈধ সুতার ব্যবসা নিয়ন্ত্রণ করে বাবু সরকার, ইব্রাহিম, ইসমাইল হাজি, হাশেম হাজি, হাকিম হাজি, আজিজুল সহ একটি শক্তিশালী চক্র। বছরের পর বছর সবাইকে ম্যানেজ করে চলে বলে ভ্রুক্ষেপ নেই তাদের। কার এগুলা সুতা? তবে 21 টেলিভিশনের ক্যামেরা দেখে টনক নড়ে চোরা কারবারিদের। অবৈধ সুতার অন্যতম নিয়ন্ত্রক হাশেম হাজি ম্যানেজ করতে সাধেন লাখ টাকা। ওদের নাম বলেন না, মূল জায়গায় সহজ সিরাজগঞ্জে যে অবৈধ সুতা পাওয়া যায় তা সরবরাহ হয় নরসিংদীর মাধবদী, নারায়ণগঞ্জের গোপালদী ও টানবাজার থেকে। জড়িতরা বলেন, অবৈধ এই সুতা বিক্রির ক্ষেত্রে লেনদেনে কোনো টাকার রসিদ থাকে না। অবৈধ এই ব্যবসার হোতারা যেন আড়ালে থাকে, সেজন্য রয়েছে দালাল চক্র। এমন একজন দালাল স্বপন, যিনি ফোনে বন্ডের সুতা বিক্রি করতে চান, পরে সামনাসামনি আমাদের পরিচয় পেয়ে তা অস্বীকার করেন।
একটি কাভার্ড ভ্যানে 22 টন সুতা থাকে। শুল্কমুক্ত থাকায় প্রতি পাউন্ড সুতার ক্রয়মূল্য দাঁড়ায় 250 টাকায়। খোলা বাজারে 300 টাকার উপরে বিক্রি হয়। একটি কাভার্ড ভ্যানে যে সুতা আসে তাতে সব পর্যায় মিলে লাভ আসে 25 লাখ টাকার উপরে। আর 35 ভাগ শুল্ক কর না পাওয়ায় সরকার প্রতি পাউন্ডে প্রায় 100 টাকা ভ্যাট বঞ্চিত হয়। একটি কাভার্ড ভ্যানে যে সুতা থাকে তাতে ভ্যাট ফাঁকির পরিমাণ দাঁড়ায় 40 লাখ টাকার উপরে। ব্যবসায়ী নেতারা বলছেন বছরে বিলিয়ন ডলার রাজস্ব ফাঁকি দিচ্ছে চোরা কারবারিরা। বন্ডের এবং স্মাগলিং হয়ে যে মাল আসে, আমাদের দৃষ্টিতে সুতা এবং কাপড় দুইটা মিলে মিনিমাম 7 থেকে 9 বিলিয়ন ডলার হবে। 7 বিলিয়ন ডলারের ভিতরে মনে করেন 3 থেকে 4 বিলিয়ন ডলার হুন্ডির মাধ্যমে গেছে। দ্রুত এই চোরা কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দেশীয় তাঁত ও সুতা ব্যবসাকে রক্ষার দাবি সংশ্লিষ্টদের। আলী আহমেদ, 21 টেলিভিশন, ঢাকা। মদ্যপ অবস্থায় অ্যাডভোকেট সাইফুলকে হত্যার কথা জানিয়েছে মামলার প্রধান আসামি চন্দন দে। পুলিশের হাতে গ্রেপ্তার চন্দন জানায়, আলিফকে হত্যার পর তার ভৈরবে শ্বশুর বাড়িতে আত্মগোপনে ছিল সে। সন্ধ্যায় ভৈরব থেকে চট্টগ্রামে নেওয়া হয়েছে চন্দনকে। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বুধবার রাত 12:15টার দিকে ভৈরবের রেল স্টেশন এলাকা থেকে চন্দনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গত বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম থেকে পালিয়ে শ্বশুরবাড়ি ভৈরবে যায় চন্দন। রাতে রেল স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে সকাল 10:30টার দিকে চট্টগ্রাম কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তরের পর সন্ধ্যায় চন্দনকে নেওয়া হয় চট্টগ্রামে। আটকের পর চন্দন জানায়, ঘটনার দিন তাকে কে বা কারা জোর করে মদ পান করায় এবং বারবার ধাক্কা মেরে আলিফের দিকে ঠেলে দেয়। আমাকে আমরা ধরা দিয়েছে কে মানুষ, এটা ধরাই এক বোতল মদ খাবি তুমি মার, আমি খাই লোক আমাকে ধাক্কা মারে ধাক্কা, আমাকে বারবার ধাক্কা মারতেছে। আমি মারছি না তো, আমাকে 26 নভেম্বর চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে নেওয়ার সময় তার অনুসারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়। এ সময় চট্টগ্রাম আদালত চত্বরের পাশে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। ভিডিওতে দেখা যায় কমলা রঙের টি শার্ট ও প্যান্ট পরা চন্দন সাইফুলকে ছুরিকাঘাত করছে। হত্যার সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সারা দেশের আদালত প্রাঙ্গণ উত্তাল হয়ে ওঠে। ঘটনার পর থেকে পলাতক ছিল চন্দন। সিএমপি জানায়, আইনজীবী হত্যার ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে এর আগে 7 জন সহ 33 জনকে আটক করা হয়েছে। প্রধান আসামি চন্দনকে গ্রেফতারের পর মোট সংখ্যা দাঁড়ালো 34 জনে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।